নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের গল্প কুয়েমুড়ি অভিযান। লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। ব্রাজিলে ফুটবলের বিশ্বকাপ চলছে পুরোদমে। রোজই অনেক রাত অবধি জেগে খেলা দেখছে রাজা। ঘুম ভাঙছে বেলা করে, উঠেই অমনি নাকে মুখে গুঁজে দৌড় লাগাচ্ছে কলেজে। আজ রোববার, কলেজ নেই, সুতরাং জাগার তাড়াও নেই। কাল কলম্বিয়া উরুগুয়ের ম্যাচ দেখে শোয়ার সময়ই রাজা স্থির করেছিল 10টার আগে বিছানা ছাড়বেই না। সারা সপ্তাহের কমতি ঘুমটা পুষিয়ে নেবে আজ। কিন্তু মাঠে মারা গেল প্ল্যানটা। বোধহয় 7:30টাও বাজেনি, বৌদি এসে ঠেলছে রাজাকে। এই ওঠো ওঠো, জলদি। ডাকাডাকি নিদ্রা চৌপাট। চোখ রগড়াতে রগড়াতে উঠে বসল রাজা। বেজার মুখে বলল, হলোটা কি? চায়ের কাপ রাজার হাতে ধরিয়ে দিয়ে বৌদি মুচকি হাসল। আর গড়াগড়ি দিও না, তোমার একটা জরুরি কাজ আছে। কি কাজ? দাঁত না মেজেই রাজা চায়ের কাপে চুমুক দিল। গোমড়া মুখে বলল, আমি কিন্তু বাজার যেতে পারবো না। ওই মাছ কিনতে গেলে আমার গা গুলিয়ে ওঠে। কে তোমায় বাজার পাঠাচ্ছে? ওটা তো বাবার ডিপার্টমেন্ট, উনি আর কাউকে বাজারে যেতে দেন? তোমার দাদাকেই অ্যালাউ করেন না। তাহলে আর কি কাজ? তোমার মা কাল রাত্রে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছেন, তারপর থেকেই খুব উতলা হয়ে পড়েছেন। কি স্বপ্ন? মানদা মাসি নাকি কাদার মধ্যে ডুবে যাচ্ছেন আর চিৎকার করছেন, ও বৌদি আমায় বাঁচাও। তো মার ধারণা মানদা মাসি কোনো বড়সড় বিপদ ঘটেছে। বারবার মা বলছেন মানদা 15 দিন হলো দেশে গেছে, কবে চলে আসার কথা, কিন্তু কোনো সাড়া শব্দ করছে না, একটা ফোন পর্যন্ত না। এটা নাকি মোটেই স্বাভাবিক ঘটনা নয়। মানদা মাসি রাজাদের বাড়ির পুরনো কাজের লোক, এ বাড়িতেই থাকে রাজার জন্মেরও আগে থেকে। বয়সের ঠিক ঠিকানা নেই, 50 হতে পারে, আবার 70 হওয়াও অসম্ভব নয়। তবে এখনও মোটামুটি শক্ত সামর্থ্য। দীর্ঘদিন এ বাড়িতে থাকার সুবাদে মানদা এখন প্রায় এই পরিবারেরই একজন। রাজা আর তার দাদা বৌদিকে নাম ধরেই ডাকেন মানদা, আর রাজার বাবা মাকে দাদা বৌদি। রাজা অবহেলার সুরে বলল, মা একটু বেশি বেশি ভাবে। আরে বাবা, মানদা মাসির তো বয়স হয়েছে, আর হয়তো এ বাড়ির কাজে আটকে থাকতে চাইছে না। এবার হয়তো পাকাপাকিভাবে রিটায়ার করে ছেলেপিলে নাতি নাতনিদের মাঝেই বাকি জীবনটা কাটাবেন। আমি, তোমার দাদা, বাবা সবাই তো তাই বলছি, কিন্তু মা শুনতে চাইছেন না যে। ওর একটাই কথা, মানদা আমাদের ছেড়ে কোথাও থাকতেই পারবে না, নিজের ছেলের সংসারেও না। এই বাড়িটাই নাকি ওর আসল সংসার। তার ওপর হয়েছে কি, কদিন আগে নাকি কাগজে খবর বেরিয়েছে সুন্দরবনের দিকে কোথায় যেন নদীর বাঁধ ভেঙে অনেক গ্রাম জলের তলায় চলে গেছে। ওই খবরটা দেখার পর থেকেই তোমার মার উৎকণ্ঠা বাড়ছিল। এখন স্বপ্ন দেখার পর তো প্রায় কান্না জোড়ার দশা। রাজা চা শেষ করে কাপ নামিয়ে রেখে বলল, বেশ, মা না হয় মানদা মাসির জন্য ভিড়মি খাচ্ছে, তা আমি কি করব? মা বায়না জুড়েছেন মানদা মাসির দেশের বাড়িতে গিয়ে আজই মানদা মাসির খবর নিয়ে আসতে হবে। এতক্ষণে বৌদির ডাকাডাকির কারণটা স্পষ্ট হয়েছে রাজার। অমনি মাথায় আকাশ ভেঙে পড়ল। সর্বনাশ, তাকেই ছুটতে হবে নাকি?
তার মুখ দেখে কিছু একটা আন্দাজ করেছে বৌদি। কাচুমাচু মুখে বৌদি বলল, তুমি পারবে না, তাই না? তোমার দাদাও তাই বলছিল, রাজা বাচ্চা ছেলে, পারবে না। আমার কিছু কাজ আছে বটে, তা সেগুলো নয় আজ থাক, আমিই ঘুরে আসি। রাজা কি গুমলেট করে বসবে কে জানে। কোথায় যেতে কোথায় গিয়ে হাজির হবে, শেষে হয়তো ওকেই খুঁজতে। থামো থামো। রাজার বেজায় আঁতে লেগেছে। আমি কি কচি খোকা যে হারিয়ে যাব? আমিও তো তোমার দাদাকে তাই বলছিলাম। রাজা এখন কলেজে পড়ছে, গত বছর ভোট দিল। তাহলে তাহলে রাজা ফোঁস করতে করতে উঠে দাঁড়ালো। আমিই যাব মানদা মাসির খোঁজে। চটপট ব্রেকফাস্টটা বানিয়ে ফেলো তো। 1 ঘন্টার মধ্যে রাজা স্নান দান সেরে তৈরি। যেটুকু যা জানার জেনেও নিল বাড়ি থেকে। মানদা মাসির গ্রামের নাম কুয়েমুড়ি। লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেনে চেপে মথুরাপুর স্টেশনে নামতে হয়, তারপর বাস বা অটোয় রায়দিঘি, বাকিটুকু জলপথ। লেবুতলা পার্কের গায়ে রাজাদের বাড়ি। স্কুল ছিল কলেজ স্ট্রিটে। কলেজও তার উত্তর কলকাতায় হেদুয়ার পাশে। বাড়ির সঙ্গে সিমলা, কুলু মানালি, পুরী, দার্জিলিং সে ঘুরেছে বটে, কিন্তু সুন্দরবনের দিকে কদাচ যায়নি। সত্যি কথা বলতে কি, দক্ষিণ কলকাতায় সে চেনে কম। আজ সে এমন একটা অভিযানে বেরোচ্ছে, তাও কি না একদম একা। ভাবতেই কি রোমাঞ্চ। মোবাইলখানা পকেটে নিয়ে 9:20 লক্ষ্মীকান্তপুর লোকালে চাপল রাজা। ফুরফুরে মেজাজ। বুক সামান্য ধুকপুক করছে বটে, গ্রাহ্য করল না। কামরায় হকারের আনাগোনার অন্ত নেই। টুকিটাকি বাদাম চানাচুর খাচ্ছে ঘন ঘন। বিচিত্র এক পানীয়ের সন্ধানও মিলল। ফটাস জল, সোডা জল আর চিনির মিশ্রণ। বোতলের ছিপি খুললেই ফটাস করে একখানা আওয়াজ মেলে। লোভে পড়ে 1 বোতল খেয়ে ফেলল রাজা। স্বাদ মন্দ নয়, মনটা বেশ তর হয়ে যায়। ট্রেন চলছে। বারুইপুর অবধি দুধারে লোকালয় ছিল। তারপর থেকে ঘন সবুজ, বহুরু, গোচরণ, অদ্ভুত অদ্ভুত নামের স্টেশন পড়ছে। এদিকেও একটা বারাসাত দেখা গেল। না, দক্ষিণ বারাসাত। রাজার প্রিয় মোয়ার পীঠস্থান জয়নগর পেরিয়ে ট্রেন যখন মথুরাপুর পৌঁছল, ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই। প্ল্যাটফর্ম থেকে বেরোতেই একটা ঘিঞ্জি বাজার। কলকাতার মতো এদিকেও বোধহয় বৃষ্টি হয়েছে কাল। কাদায় প্যাচ করছে জায়গাটা। আন্দাজে বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছিল রাজা। পথে অটোর লাইন পেয়ে গেল। কি কপাল, রায়দিঘিই যাচ্ছে যে। রাজা ঝটতি গিয়ে উঠে বসল। ভাবল বাড়িতে একটা ফোন করবে কি না। পরক্ষণেই সংবরণ করল ইচ্ছেটা। থাক, কুয়েমুড়ি গিয়েই জানান দেবে না হয়। মথুরাপুরে ডিকি চলছিল। টাউন পেরিয়েই অটো ছুটছে সাঁই। মাঠ ছাড়িয়ে, গ্রাম ছাড়িয়ে। অটোতে মোট 2 জন যাত্রী। চালকের বাঁয়ে 2, ডাইনে 1, পিছনে 3। হু হু বাতাস আছড়ে পড়ছে 3 চাকার যানটিতে। মাঝে মাঝে থামছে অটো, ওঠানামা করছে যাত্রীরা। কাশীনগর বলে এক বড় সড় জনপদ পড়ল। মন্দির, মসজিদ, গির্জা কি নেই সেখানে। আরও খানিকটা গিয়েই অটো প্রায় খালি হয়ে গেল আচমকা। জায়গাটার নাম দেখে রাজা ভারী অবাক। আপন মনে বিড়বিড় করল, কোম্পানির ঠেক, মানেটা কি? রাজার পাশে একজনই বসে, বছর 50 বয়স, বেশ সৌম্য দর্শন, পরনে প্যান্ট শার্ট, চোখে চশমা। ভদ্রলোক ঘাড় বেঁকিয়ে দেখলেন রাজাকে। সহজ সুরেই বললেন, তুমি এদিকে নতুন মনে হচ্ছে। রাজা মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, এই প্রথম আসছি। থাকো কোথায়? কলকাতা, শেয়ালদার কাছে। এদিকে হঠাৎ? কোথায় যাচ্ছ?
আপাতত রায়দিঘি। বেশি প্রশ্ন করাটা পছন্দ হচ্ছিল না রাজার। পাল্টা জিজ্ঞাসা ছুড়ল, কোনো জায়গায় এমন অদ্ভুত নাম কি হতে পারে বলুন তো? এখানে কোথায় কোম্পানি, কোথায় বা ঠেক? ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনেছ নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, সেই ব্রিটিশ বণিকরা তো, যারা শেষ পর্যন্ত আমাদের দেশটা দখল করেছিল। ইয়েস, তারাই এখানে আড্ডা গেড়েছিল আজ থেকে প্রায় 250 বছর আগে। এই সমস্তই তো ছিল ঘন জঙ্গল। বন কেটে ইংরেজরা এখানে জমি লিজ দেওয়া শুরু করে। ও, তার আগে বুঝি মানুষ টানুষ থাকতো না? তা কেন, বরাবরই থাকতো। ইনফ্যাক্ট 2-2.5 বছর আগেও এদিকে ভালো মতোই মানুষের বসতি ছিল। গোটা সুন্দরবন অঞ্চলটাই ছিল বৌদ্ধ আর জৈন ধর্মের ঘাঁটি। হিন্দুও ছিল, পরে মুসলমানরাও এলো। তাহলে ঘন জঙ্গল গজালো কী করে? সে এক লম্বা ইতিহাস। আকবরের আমলের 12 ভূঁইয়ার একজন, ওই যশোহরের প্রতাপাদিত্য ছিলেন সুন্দরবনের দোর্দণ্ড প্রতাপ রাজা। গঙ্গার মোহনায় সাগরদ্বীপ ছিল তার দ্বিতীয় রাজধানী। তখন গভীর বন জঙ্গল তেমন ছিল না। সুন্দরবনে নানান জায়গায় দুর্গ বানিয়েছিলেন প্রতাপাদিত্য। ক্যানিংয়ের দমদমা গ্রামে ছিল তার অস্ত্র কারখানা। মুঘলদের কাছে যুদ্ধে হেরে যাওয়ার পর সুন্দরবনের কর্তা হন মুঘল সেনাপতি এনায়েত খান। তারপর থেকেই মুঘলরাই সুন্দরবন শাসন করত বটে, কিন্তু নানা কিসিমের লোকজন এখানকার বাসিন্দাদের উপর অত্যাচার চালাত। পর্তুগিজ আর মগ জলদস্যুরা, মারাঠা বর্গীরা, তার সঙ্গে শুরু হলো প্রকৃতির রুদ্ররোষ। 1688 সালে এক ঝড়ে সাগরদ্বীপের লাখো মানুষ ভেসে গেল। 1707 সালে আর এক দুর্যোগে অসংখ্য মানুষ সুন্দরবন ছেড়ে পালালো। 1737 সালে হলো প্রবল ভূমিকম্প, সঙ্গে সাংঘাতিক ঘূর্ণিঝড়। গোটা সুন্দরবন তখন চলে গেল 40 ফুট জলের নিচে। ব্যাস, মানুষ, হাওয়া। জল যখন সরল, গোটা অঞ্চলটা ঢেকে গেছে ম্যানগ্রোভ অরণ্যে। ইংরেজরা আসার পর সেই জঙ্গল সাফ হয়ে আবার শুরু হলো মানুষের বসবাস, তাও ভূমিকম্পের প্রায় 50 বছর পর। রাজা তারিফের সুরে বলল, দারুণ ইন্টারেস্টিং তো। হাজারে হাজারে লোক এনে বসতি গড়া তো সোজা কথা নয়। না না, ইংরেজরা তেমন একটা লোক আনেনি। ওরা সুন্দরবন জরিপ করে লটে ভাগ করে জমিদারদের লিজ দিয়ে দিয়েছিল। লটের জন্যেই তো এই সুন্দরবনের আর এক নাম লটের দেশ বা লাটের দেশ। সুন্দরবনে তো অসংখ্য দ্বীপ। ওই দ্বীপগুলোকে চিনতে হয় লটের নম্বর ধরে। যেমন এই রায়দিঘিতে যাচ্ছ, ওটা 24 নম্বর লাট। ক্যানিং 54 নম্বর লাট। গোসাবা 148 নম্বর। লাটের মালিকদের বলতো লাটদার। ভদ্রলোক বেশ সুন্দর বুঝিয়ে বুঝিয়ে বলছেন, শুনতে ভালো লাগছিল রাজার। কথায় কথায় এসে পড়েছে রায়দিঘি। অটোর যাত্রাপথ এখানেই শেষ। যান থেকে নেমে ভদ্রলোক বললেন, তোমার গন্তব্য তো এসে গেছে। রায়দিঘিতে এখন যাবে কোথায়? না মানে, রাজা মাথা চুলকোলো, আমি যাব কুয়েমুড়ি। তাই বলো? তাহলে ভুটভুটি ধরতে হবে তো। ভদ্রলোক পশ্চিম পানে আঙুল দেখালেন, ওই তো রায়দিঘি গাঙের ঘাট। রাজা বিনীত স্বরে বললেন, ধন্যবাদ, কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না। আমি শিশির মণ্ডল, রায়দিঘি কলেজে পড়াই, ভূগোল। কলেজ পাড়ায় গিয়ে আমার নাম বললে যে কেউ বাড়ি দেখিয়ে দেবে। ভদ্রলোককে নমস্কার জানিয়ে হাঁটা দিল রাজা। ঘাটে পৌঁছে
বেশ হতাশ। নদী মোটেই চওড়া নয়, জীর্ণ জেটির গায়ে এক গাদা ঢাউস ঢাউস মলিন নৌকো জড়ো হয়ে আছে। মাঝি মোল্লারা তার স্বরে চেঁচিয়ে যাত্রী ডাকছে। ধোঁয়ায় জ্বলে যায় চোখ নাক। মাঝিদেরই একজনকে রাজা জিজ্ঞেস করল, কোনটা যাবে কুয়েমুড়ি? লুঙ্গি শার্ট পরা মাঝবয়সী এক লোকটা বলে উঠল, এ হে 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 রে, এক্ষুনি চলে গেল তো, আবার সেই 1 ঘন্টা পর। শুনে বিরক্তির বদলে একটু খুশি জাগলো রাজার। পেট চুঁই করছে, শরীরে খানিক দানা পানি দরকার, কিন্তু খাবে কোথায়? গঞ্জ মতো জায়গায় ভদ্রস্থ হোটেল পাবে কি? না, একটু খুঁজতেই মিলেছে। মাছ খায় না রাজা। ভাতের সঙ্গে মুরগির মাংস নিল 1 প্লেট, আর একটা ডিম ভাজা, যেটা তার ভীষণ প্রিয়। মাংসটা মন্দ রাঁধেনি, তবে বড্ড ঝাল। ভোজন যখন শেষ হলো, রাজা দরদরিয়ে ঘামছে। উদরপূর্তি হতেই মনের ফুরফুরে ভাব ফিরেছে আবার। ঘাটখানাও আর তেমন নোংরা লাগছে না। কুয়েমুড়িগামী ভুটভুটিও জেটিতে মজুদ। ছই লাগানো বড়সড় নৌকাটায় উঠল রাজা। ভেতরে গেল না, বসেছে বাইরেটায়। দুয়ের অন্দর ভরে আছে ব্যাপারীতে। কত কি যে তারা নিয়ে চলেছে! কেউ বস্তাবন্দি খেলনা, কেউ রাশি রাশি লজেন্স, কেউ বা খাতা কাগজ পেন পেন্সিল। বস্তায় বস্তায় নৌকো 6 লাখ। 7-8খানা সাইকেলে উঠল, একখানা মোটর সাইকেল। একটা সময়ে ভুটভুটি যখন ছাড়ল, মানুষে আর মালে তার পেট তখন টইটুম্বুর। গর্জন করতে করতে চলেছে যান্ত্রিক নৌকো। 200-400 মিটার গিয়েই বাঁক নিল আচমকা। অমনি নদী হঠাৎ 3 গুণ চওড়া। রাজার পাশেই 1 বছর 30-এর তরুণ। কৌতূহলী মুখে রাজা তাকে জিজ্ঞেস করল, দাদা, এটা কি নদী? রাজাকে একটু নিরীক্ষণ করে নিয়ে তরুণটি বলল, লোকে একে মণি নদী বলে, তবে মূল নদীটা নেই আর, এটা তার একটা ধারা মতন। সেই আসল নদীটা গেল কোথায়? আদি গঙ্গার শাখা ছিল তো, আদি গঙ্গা শুকিয়ে গেল, ব্যাস মণিও শেষ। এদিকে এত জল, তার মধ্যে নদী শুকিয়ে যায়? পুরো মরে না, ওই ছোট ছোট ধারায় চলে। সুন্দরবনে এরকম কত নদী আছে? বড় নদী 7-8টা। এই ধরুন মুড়িগঙ্গা, ঠাকুরান, মাতলা, হরিণভাঙা, রায়মঙ্গল। আর ছোট নদী তো অসংখ্য। কালিন্দী, কলাগাছি, গুমটি, গোমর, ঝিলা, 7 বাঁকি, 18 বাঁকি, ও শুনে শেষ করা যাবে না। সব নদীই তো গিয়ে সেই বঙ্গোপসাগরে পড়েছে, তাই না? আর যাবে কোথায়? নদীর শেষ গতি তো সেই সাগরে। ধীরে ধীরে আলাপ বেশ জমে উঠল। যুবকটির নাম দীপক, থাকে কুয়েমুড়িরও পরে, অন্য এক দ্বীপে। গ্রামের নাম গোপালপুর। সেখানে একটা ছোট্ট মনোহারি দোকান আছে তার। বাড়ির কাজের লোককে খুঁজতে রাজা কুয়েমুড়ি যাচ্ছে শুনে অবাক হলো দীপক। তার মুখে রাজা শুনল, নদীর পার ভেঙে গত অমাবস্যায় নাকি বৃষ্টি একটা বন্যা হয়ে গেছে কুয়েমুড়িতে। ঘন অন্ধকারে রাতের বেলা নদী ফুঁসে উঠেছিল বলে লোকজন সরার আর অবকাশ পায়নি। বাড়িঘরের সঙ্গে অনেক জন্তু জানোয়ারও নাকি ভেসে গেছে, বেশ কিছু মানুষও। শুনেই রাজা চমকেছে। এই খবরটাই কি মা দেখেছে কাগজে? ফ্রন্ট পেজ নিউজ ছিল না বলে রাজার অবশ্য চোখে পড়েনি। বিশ্বকাপ চলার সময়ে কে আর ওসব খবর নিয়ে মাথা ঘামায়। এখন মনে হচ্ছে পুরোটা কাগজ ঘেঁটে একবার দেখে এলে হতো। নদীর দুধারে শোভায় উবে গেল রাজার পলকের দুর্ভাবনা। মোবাইলে ছবিও তুলছে প্রাণ ভরে। বেটে বেটে সবুজ গাছের জঙ্গলে ছেয়ে আছে নদীকূল। দীপক চিনিয়ে চিনিয়ে দিচ্ছে কোনটা সুন্দরী গাছ, কোনটা গড়ান, কোনটা বাইন। হেতাল বন পড়ল এক জায়গায়,
হেতাল বনে নাকি বাঘ থাকে। গোলপাতা বলে একটা গাছও দেখালো রাজা। অবিকল নারকেল গাছের মতো দেখতে, শুধু উচ্চতায় খাটো, এই যা। গোলপাতা গাছের আশপাশে নাকি আস্তানাগারে কুমির। শুনতে শুনতে রাজার গা শিরশির করে। এই কোথা দিয়ে যাচ্ছে সে? কোথাও বাঘ তো কোথাও কুমির। নদী জলে পা দেওয়ার উপায় নেই, কুমির টেনে নিয়ে যাবে যত্রতত্র। পারে নামার জো নেই, বাঘ ঝাঁপিয়ে পড়বে। এখানে কি করে বাস করে মানুষ? অথচ এখানকার বাসিন্দারা তো দিব্যি অকুত ভয় জঙ্গলের ধারেই বাড়ি ঘরদোর গড়েছে। ভুটভুটি মাঝে মাঝে থামছে। ছেলে মেয়ে বুড়ো বুড়ি নৌকো থেকে নেমে কেমন নিশ্চিন্ত মনে জঙ্গল ঘেঁষে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। কলকাতায় বসে এমন দৃশ্য কল্পনা করাও কঠিন। ভুটভুটি চলছে তো চলছেই। 2টো বাজলো, 3টে বাজলো, 4টে বাজলো, কুয়ে মুড়ি আর আসেই না। কোথায় জোয়ারের টানে সরসর করে নৌকো, কোথাও জলের গতি উল্টো মুখে। ভুটভুটির তখন শামুকের বেগ। ভুটভুটিতে চড়ার সময় সূর্য ছিল মাথার উপর, সে এখন হেলে গেছে পশ্চিমে। অবশেষে প্রায় 4:30 বাজিয়ে কুয়েমুড়িতে ভিড়েছে রাজাদের তরী। রাজা যেন হাঁপ ছেড়ে বাঁচল। পাটাতনে বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে। ভুটভুটি থেকে নেমে ছাড়ালো শরীর, হাত পা বেঁকিয়ে চুরিয়ে তারপর উদ্যোগী হলো মানদা মাসির সন্ধানে। দ্বীপটা বেশ বড়ই, কিন্তু লোকজন নেই তেমন। দোকানপাট বেশিরভাগই বন্ধ, পথঘাট প্রায় শুনশান। 1-2জন যাকে পেল, তারা মানদা মাসির কোনো সন্ধান দিতে পারল না। শেষে মরিয়া হয়ে একটা বাড়িতে ঢুকে পড়ল রাজা। সিমেন্ট দিয়ে প্লাস্টার করা দেওয়াল, টিনের চাল, সামনে খোলা দাওয়া। সেখানে কয়েকটা মুরগি চড়ে বেড়াচ্ছে। রাজা গলা খাকারি দিল, বাড়িতে কেউ আছেন? 3-4 বার হাঁক ডাকের পর এক বৃদ্ধের দর্শন মিলল। পরনে খেঁটো ধুতি, খালি গা, চোখ পিটপিট করে বৃদ্ধ বলল, কি চাই? আমি মানদা নামের এক মহিলাকে খুঁজছি, কুয়েমুড়িতেই তার বাড়ি। কে? মানদা? পুরো নাম কি? ফাঁপড়ে পড়ল রাজা। মানদা মাসির যে একটা পুরো নাম থাকতে পারে, এ তো সে খেয়ালই করেনি কখনো। রাজা ঢোক গিলে বলল, ওর ছেলের নাম হারান, 2টি নাতি আছে, একটি নাতনি। হারান বোধহয় মাস্টার্স ধরে। ও, তাহলে বোধহয় ওই জেলে পাড়ায় থাকে। বৃদ্ধ কি যেন ভাবলেন, তারপর চিন্তিত স্বরে বললেন, কিন্তু জেলে পাড়া তো পুরো ভেসে গেছে, ওখানে তো ঘরদোর বলতে আর কিছুই নেই। সেদিন যারা বেঁচে গিয়েছিল তারা তো সব অন্য দ্বীপে আশ্রয় নিয়েছে। কিছু গেছে কৈলাসপুর, আর কিছু ওই কেদারপুর। তার মানে এখানে কুয়েমুড়িতে মানদা মাসির সন্ধান মিলবে না? সম্ভাবনা কম। তবু একবার দেখতে পারো। একটু এগোলেই দেখবে একটা রাস্তা ওই নদীর দিকে গেছে। ওই পথেই জেলেদের বাড়িগুলো ছিল। যদি ওরা কেউ ফিরে এসে থাকে তো ওখানেই সন্ধান মিলবে। বিকেল ফুরিয়ে সন্ধে নামবো নামবো করছে, তবু একটা আশার আলো পেয়ে পা চালালো রাজা। পথ নেহাত কম নয়, প্রায় মিনিট 15 পর পৌঁছলো জায়গাটায়। হা হতস্মি, পাড়াটা পুরো লেপা পোচা হয়ে গেছে। মানুষ তো দূরস্থান, একটা বিড়াল কুকুর পর্যন্ত নেই পাড়াটায়। তার মানে মানদা মাসি এখন কৈলাসপুরে কিংবা কেদারপুরে। কিন্তু এখন আর সেখানে যাওয়া যাবে না। গেলেও কোথায় খুঁজবে মাসিকে? কুয়েমুড়িতেই সন্ধে হয়ে গেল। দেখে মনে হচ্ছে এখানে কারেন্ট নেই। কৈলাসপুর বা কেদারপুরে কি অবস্থায় গিয়ে পড়বে কে জানে। আজ বরং রণে ভঙ্গ দেওয়াই শ্রেয়। ফিরে গিয়ে আবার নয় আসা যাবে, কাল হোক, পরশু হোক, কিংবা সামনের রোববার।
তাড়াতাড়ি ঘাটের পথে এগোলো রাজা। পৌঁছেই চমকেছে, ঘাটে ভুটভুটি কেন, একটা ডিঙি নৌকো পর্যন্ত নেই। রাজা এদিক ওদিক তাকালো, অদূরে একটা লুঙ্গি শার্ট পরা লোক বিড়ি খাচ্ছে। রাজা গলা ওঠালো, ও দাদা, রায়দিঘি ফেরার ভুটভুটি কখন আসবে? খোনা খোনা গলায় লোকটা বলল, আজ আর ভুটভুটি নেই, সেই কাল সকালে। মানে? রাজা প্রায় চেঁচিয়ে উঠল, আমি তাহলে এখন ফিরবো কি করে? পারবেন না যেতে, রাত্রিরে এখানে কোথাও শুয়ে পড়ুন। রাজার শিরদাঁড়াত বেয়ে হিমস্রোত বয়ে গেল। এই বাঘ কুমির সাপ খোপের দেশে রাতভর কোথায় পড়ে থাকবে সে? যদি থাকে, আর কি কালকের সকালটা দেখতে পাবে? কাঁদো কাঁদো গলায় রাজা বলল, ও দাদা, একটা উপায় কিছু বলুন না, আজ রাতে আমার কলকাতায় না ফিরলেই যে নয়। রাজার মিনতিতে একটু যেন গলল লোকটা। এক পা সামনে এসে বলল, একটা কাজ করুন, ওই নদীর পার ধরে সোজা উত্তরমুখ হাঁটতে থাকুন। মাইল দুয়েক গেলে আরেকটা ঘাট পড়বে, সেটাও কুয়েমুড়িরই ঘাট। ওখানে মাঝে সাঝে অনেক রাত্রেও নৌকো থাকে, দূরে যায় না, তবে খেয়া পারাপার করে। ওপারে দমকল গ্রাম, ঘাট থেকেই ওখানে রায়দিঘি যাওয়ার অটো পেতে পারেন। ধরে যেন প্রাণ ফিরে পেল রাজা। ধন্যবাদ বলারও আর তর সইল না। ঘুরেই হনহন চলা শুরু করলো। এতটাই জোরে হাঁটছে না দৌড়চ্ছে বোঝা মুশকিল। পাশে পাশে চলছে নদী, সেদিকেও তাকাচ্ছে না। আধ ঘন্টা পর থামলো রাজা। হ্যাঁ, একটা ঘাট মতো এসেছে বটে, একটা ডিঙি নৌকোও দেখা যাচ্ছে, কিন্তু মাঝি কই? রাজা গলা উঠিয়ে ডাকলো, এই, কেউ আছো নাকি? আমাকে পার করে দাও প্লিজ। জবাব এলো না, কোনো সাড়া শব্দ নেই। রাজা আবার ডাকলো, আবার কোনো প্রতিক্রিয়াই ঘটল না চরাচরে। নিজের ডাকটাই শুধু ঘুরপাক খাচ্ছে আধারে। রাজার হাঁটুর জোর কমে এলো, আস্তে আস্তে বসে পড়েছে মাটিতে। চারদিকে তাকালো, বড় সড়ো একটা চাঁদ উঠেছে, বোধহয় আজ শুক্লপক্ষের দশমী কিংবা একাদশী। জ্যোৎস্নায় অনেক দূর অবধি দৃশ্যমান, কিন্তু কিছুই চোখে পড়ছে না। বহু দূরে কোথায় একটা কুকুর ডাকলো। রাজার মনে হলো বাঘের হুঙ্কার। নরম বাতাসের একটা ঝাপটা লাগলো গায়ে। রাজার মনে হলো সাপের লেজের বাড়ি খেয়েছে। মরিয়া হয়ে পকেট থেকে মোবাইল বার করলো। বাড়ির লোককে এক্ষুনি পরিস্থিতিটা জানাবে, একান্তই অসম্ভব। তবু তারা যদি একটা কোনো ব্যবস্থা করতে পারে। কি কপাল, মোবাইলে চার্জ নেই। এখন কি করে রাজা? ইস, বৌদির কথায় গ্যাস খেয়ে কুয়েমুড়ি পাড়ি দেওয়ায় মহা গক্ষুরি হয়েছে তো। এখন প্রাণটা নিয়ে লেবুতলায় ফিরতে পারলে হয়। হঠাৎ চেনা গলায় ডাক, ছোট খোকা, তুমি নাকি আমায় খুঁজছ? মানদা মাসি না? হালকা আলোতেও বেশ বোঝা যাচ্ছে ঠোঁট টিপে হাসছে মাসি, যে হাসি রাজা দেখে আসছে বরাবর। পরিবেশ পরিস্থিতি ভুলে রাজা উল্লসিত গলায় বলল, ওহ, আমাকে কি খাটান না খাটালে, তুমি এখানেই আছো তাহলে? হয় এই কুয়েমুড়ি, নয়তো তোমাদের বাড়ি, আর আমি যাবোটা কোথায়? তুমি ভালো আছো তো? কী সব বন্যা টন্যা হয়ে তোমাদের বাড়ি ঘর নাকি ভেসে গেছে? তোমরা থাকতে আমার কোনো বিপদ হতে পারে? দাদা বৌদিকে বলো আমি একদম ঠিক আছি। মানদা একটু থামলো, বুঝি ভাবলো কি যেন, তারপর বলল, অনেক রাত হয়েছে ছোট খোকা, এবার বাড়ি যাও। কিন্তু যাব কি করে? নৌকো নেই। নৌকো আছে তো মাঝি নেই। আমি থাকতে তোমার কিসের ভাবনা? ওই তো নৌকোয় আমার ছেলে বসে আছে, ও তোমাকে ওপারে ছেড়ে আসবে। আরে সত্যিই তো, নৌকোয় একটা লোক হাত তুলে আসার ইশারা করছে। মানদা আবার বলল, যাও।
গিয়ে উঠে পড়ো নৌকোয়। এরপর আর রায়দিঘি পৌঁছে মথুরাপুরের অটো পাবে না, তাহলে রাতে আর কলকাতা ফেরাও হবে না। দাদা বৌদি তোমার জন্য খুব চিন্তা করবে। থ্যাংক ইউ মানদা মাসি, বাই। হাত নাড়তে নাড়তে রাজা নৌকোয় গিয়ে উঠল। মাঝিকে বলল, তুমিই তাহলে হারান্দা, মানদা মাসির ছেলে? ঢক ঢক ঘাড় নাড়ল লোকটা। দড়ি খুলে ছেড়েছে নাও। রাজা বসল পা ছড়িয়ে। এতক্ষণে একটা স্বস্তির অনুভূতি হচ্ছে যেন। নরম নরম বাতাসটা ভারী মিঠে লাগছে। নদীর জলে আওয়াজ যেন নূপুরধ্বনি হয়ে বাজছে কানে। স্নিগ্ধ আবেগে রাজা দু চোখ জড়িয়ে এলো। রাজা বোধহয় ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ তন্দ্রা ছিঁড়ে গেল। নৌকো থেমেছে, পৌঁছে গেছে ওপারের ঘাটে। লাফিয়ে নামলো রাজা। ঘুরে হারানকে ধন্যবাদ জানাতে গিয়ে বুকটা ছ্যাঁত। নৌকোটা তো ঘাটে নেই। আপন মনে দুলতে দুলতে চলে যাচ্ছে দূরে, এবং নৌকোয় কোনো মাঝিও নেই। কি হলো ব্যাপারটা? থরথর কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল রাজা। মাথা কাজ করছে না। চোখ যা দেখলো তাও বিশ্বাস হচ্ছে না যেন। মানদা মাসি আর হারান্দা কি তবে? একজন লোক চেঁচাচ্ছে পেছনে, ও দাদা, যাবেন নাকি রায়দিঘি? এটাই কিন্তু লাস্ট অটো। নেশাগ্রস্তের মতো টলতে টলতে চলেছে রাজা। অটোয় গিয়ে বসলো নীরবে। রায়দিঘি পর্যন্ত একটি রাগ আনল না। সেখানে থেকে মথুরাপুরের পথেও ঠোঁটে কুলু। শিয়ালদা যাওয়ার শেষ ট্রেনও মিলে গেছে। বাড়ি গিয়ে ধপাস করে পড়ল বিছানায়। সব শক্তি আগেই নিঃশেষ। এবার বুঝি লোক পেয়েছে চেতনাও। কদিন পরে সব খবরই মিলল। হ্যাঁ, রাজার অনুমান সঠিক, রাজার মার আশঙ্কাও। হঠাৎ বন্যায় মানদা আর হারান সত্যিই ভেসে গেছে জলের তোড়ে। হারানের বউ আর দুই ছেলে কোনো মতে প্রাণে রক্ষা পেয়েছে। কেদারপুরের সরকারি ক্যাম্পই এখন তাদের আশ্রয়। শুধু একটা ব্যাপার এখনো মাথায় ঢোকেনি রাজার। 10 দিন আগে মারা গিয়েও সেই রাতে মানদা মাসি রাজার কাছে এলো কোথা থেকে? হারানি বা তাকে নদী পার করালো কিভাবে? একেই কি বলে ভালোবাসার টান? শরীর না থাকলেও সেই টান কি ঘোচে না? না, প্রশ্নগুলো রাজাকে ছাড়বে না। সেদিনের শিশিরবাবু কিংবা দীপকের কথা হয়তো সে একদিন ভুলে যাবে, কিন্তু কুয়েমুড়ির সেই রাতের মানদা মাসি আর হারান তার স্মৃতিতে জ্বলবে আজীবন। গল্পটা এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।